সবাইকে শুভ সন্ধ্যা। এইচডি হোমিও মেডিকেল একাডেমির পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি আজকের ক্লাসে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা অর্গানল থেকে আলোচনা করি প্রতি শনিবার দ্বিতীয় বর্ষের। তো সেই ধারাবাহিকতায় আমরা আজও অর্গানল থেকে আলোচনা করব। আমরা আজ আলোচনা করতে চলেছি অ্যাফোরিজম নম্বর 118, 19 এবং 20। তো আমরা বিগত দিনের আলোচনাগুলোতে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছি, কিন্তু এখন আমাদের যে আলোচনাটা হতে যাচ্ছে এই আলোচনাতে আমরা দেখব আসলে ভেষজ যে পরীক্ষা করা হয়, আমাদের যেটাকে আমরা রেমেডি হিসেবে প্রয়োগ করি, এই প্রয়োগের আগে সেটাকে পরীক্ষা করা হয়। সেই পরীক্ষার ক্ষেত্রে স্যার কতগুলো বিষয় এখানে উল্লেখ করেছেন এই অ্যাফোরিজম গুলোতে। অ্যাকচুয়ালি এই অ্যাফোরিজম গুলোতে আমরা দেখতে পারবো যে ভেষজ পরীক্ষার ক্ষেত্রে আসলে মানে এই পরীক্ষাটাকে কতটা গুরুত্ব দিয়েছেন আমাদের হ্যানিম্যান স্যার। অর্থাৎ টোটাল আলোচনার ভেতরে এই তিনটা অ্যাফোরিজমের ভিতরে মূল যে জিনিসটা থাকবে, প্রত্যেকটা অ্যাফোরিজমের মূল কথাটা যেটা থাকবে, ঘুরে ফিরে একটা বিষয়ই আসবে, সেটা হচ্ছে আপনার ভেষজ গুলোর স্বাতন্ত্রতা, অর্থাৎ ইন্ডিভিজুয়ালাইজেশন। যেটা একটা ভেষজ থেকে আর একটা ভেষজ যে ভিন্ন, একটা ভেষজের বৈশিষ্ট্য থেকে অন্য ভেষজ যে ভিন্ন, এই বিষয়টি আসলে প্রতিষ্ঠা করা হয়েছে এই তিনটা অ্যাফোরিজমে বিভিন্ন ভাবে। এবং এইটা প্রতিষ্ঠা করতে গিয়ে এটির আনুষঙ্গিক যা যা প্রয়োজন সেই বিষয়গুলি স্যার এখানে অবতারণা করেছে। এবং এটা এটা কিন্তু 120 পর্যন্তই নয়, এর পরবর্তীতেও আরো থাকবে। তো এটা যখন আমরা শেষ করব তখন ভেষজ পরীক্ষার বিষয়টা আমাদের কাছে আশা করি পরিষ্কার হয়ে যাবে। আমরা যে এই যে হোমিওপ্যাথিতে বলা হয় রোগ নয় রোগীর চিকিৎসা করা হয়, অর্থাৎ রোগী বলতে এটাই বোঝানো হয় ইন্ডিভিজুয়ালাইজেশন, অর্থাৎ এই পেশেন্টটা কিসের, কোন মেডিসিনের। এই যে ইন্ডিভিজুয়ালাইজেশন কেন করা হয়, এটার গুরুত্বটা কি, সেই বিষয়টি আসলে কিন্তু আমাদের এই অ্যাফোরিজম গুলোতে আমরা জানতে পারবো এবং আমরা শিখতে পারবো যে এটা গুরুত্বটা কি। এবং মানে মূল বিষয় যেহেতু এইটা, দেখবেন এটাকেই কেন্দ্র করে এর সাথে আনুষঙ্গিক যে বিষয়গুলো প্রয়োজন সেই বিষয়গুলি অবতারণা হয়েছে আমাদের এই অ্যাফোরিজম গুলিতে। আচ্ছা, তো এখন অ্যাফোরিজম নম্বর 118, এটাতে কি বলা হচ্ছে? যে কথাটা আমি সূচনাতে বললাম সেই কথারই একটা অংশ আপনারা এই অ্যাফোরিজমে পাবেন, যেটাকে আমি সংক্ষেপে একটা কথাতে এনেছি যে প্রত্যেকটি ঔষধ মানব দেহে স্বতন্ত্র ক্রিয়া প্রদর্শন করে। খেয়াল করুন, স্বতন্ত্র ক্রিয়া প্রদর্শন করে বলছি, অর্থাৎ এখানেও কিন্তু সেই ইন্ডিভিজুয়ালাইজেশনেরই সমর্থক শব্দ এখানে কিন্তু এনেছি। অর্থাৎ প্রতিটা ঔষধ আমরা যখন অ্যাফোরিজমটা পড়বো আমরা বুঝতে পারবো যে আসলে প্রতিটা ঔষধ কি করে, মানব দেহে তাদের নিজ নিজ গুণাবলী প্রদর্শন করে। কথাটা অনেক ছোট হলেও কথাটা গভীরতা কিন্তু অনেক বেশি। এটা তো আমরা সবাই জানি, তাহলে এখানে কেন প্রয়োজন, এই 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 আলোচনাটার কি প্রয়োজনীয়তা রয়েছে, কি তাৎপর্য রয়েছে? আসলে যখন আমরা মানে এটা আলোচনা করছি, এটা পাশাপাশি কিন্তু একটা প্রশ্ন তৈরি হয়। প্রত্যেকটা ওষুধ মানব দেহে স্বতন্ত্র বৈশিষ্ট্য তৈরি করবে, এটা তো খুব স্বাভাবিক কথা। তাহলে এই কথাটা আলোচনা আনার দরকারটা কি? আলোচনা আনার দরকার এই জন্য, যখন আপনি প্র্যাকটিক্যালি পেশেন্ট দেখবেন আপনি প্রায়ই দেখবেন আটকে যাচ্ছেন। কোথায় আটকে যাচ্ছেন? পেশেন্টের লক্ষণ সমষ্টি নেওয়ার পরে আপনি কনফিউজড হয়ে যাচ্ছেন যে কোন মেডিসিনটা হবে। অর্থাৎ আমাদের মেডিসিন গুলা এমন অনেক দেখা যায় যে ক্ষেত্রে খুব কাছাকাছি লক্ষণ প্রদর্শন করে থাকে। যখন কাছাকাছি লক্ষণ প্রদর্শন করে থাকে এক বা একাধিক ওষুধ, তখনই এবং সেটা যখন আমরা কোনো পেশেন্টের মধ্যে এটা টোটালিটি অফ সিমটমের মাধ্যমে সেই জিনিসটা আমাদের সামনে আসে, তখন আমাদের সিদ্ধান্ত নিতে একটু হলেও হোঁচট খেতে হয় যে কোন মেডিসিনটি ওই পেশেন্টের জন্য সর্বাপেক্ষা সঠিক হবে। কেন আমাদের হোঁচট খেতে হয়? কারণ খুবই কাছাকাছি থাকে। এখন কাছাকাছি থাকার অর্থ কি এইটা যে আমরা যে কোনো একটা মেডিসিন একটা পরিবর্তে আর একটা প্রয়োগ করলেই হবে?
আসলে এই ভ্রান্তিটা, এই ভুলটা আমাদের যেন না হয় সেজন্যই স্যার আসলে এখানে কথাটা বলেছেন। আমরা প্রত্যেকে জানি প্রত্যেকটা পদার্থ, প্রত্যেকটা ভেষজ ভিন্ন ভিন্ন সিমটম প্রদর্শন করে। কিন্তু তারপরেও আমাদের কিন্তু এই যে একটা ভ্রান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, সংশয় তৈরি হওয়ার জায়গা রয়েছে, সেই জায়গাটাকে যেন কোন রকম সংশয় না থাকে। তা সেই কথাটাকে আরো বেশি প্রতিষ্ঠা করেছেন এই অ্যাফোরিজমের মাধ্যমে। কারণ আমরা অ্যাফোরিজমটা যখন পড়ে ফেলবো তখন বুঝবো যে আসলে এই কথাটা আমরা শুনে আসছি কিন্তু এর তাৎপর্যটা কতখানি। এখানে একটা ওষুধের সাথে আরেকটা ওষুধের ভ্রম হওয়ার সুযোগ খুবই কম। কাছাকাছি অনেক সিম্পটম থাকতেই পারে। কিন্তু অনেক কিছুই থাকবে সেখানে যেটা কিনা একটা থেকে আরেকটা স্বতন্ত্র, একটা থেকে আরেকটা ভিন্নতা, একটা থেকে আরেকটা পার্থক্য নির্ণয় করা যায়। যে চিকিৎসক, যে ফিজিশিয়ান এই পার্থক্যটা যত সহজে উপলব্ধি করতে পারেন তথা নির্ণয় করতে পারেন, সেই চিকিৎসকই তার চিকিৎসা জীবনে সফল। অর্থাৎ উনি বেশি পীড়িত মানুষকে সেবা প্রদান করতে পারেন, আরোগ্য করতে পারেন। তাহলে আসুন আমরা আগে অ্যাফোরিজমটা পড়ি। তারপরে চেষ্টা করব আমাদের আলোচনার মধ্যে কিছু উদাহরণও এনে এই বিষয়টার তাৎপর্যটা উপলব্ধি করা। অ্যাফোরিজমটা খুবই ছোট। একটা সেন্টেন্সের অ্যাফোরিজম যেটা খুব কম দেখা যায় আমাদের অর্গাননে। এখানে স্যার বলছেন এভরি মেডিসিন, প্রত্যেক ঔষধ এক্সিবিটস, প্রদর্শন করে পিকুলিয়ার অ্যাকশন, মানে বিশেষ, পিকুলিয়ার এর অর্থ কিন্তু অদ্ভুত হয়, বিশেষ হয়। বিশেষ কাজ বা বিশেষ ক্রিয়া, অ্যাকশন মানে ক্রিয়া, অন দ্য হিউম্যান ফ্রেম, অর্থাৎ মানব কাঠামোতে বা মানব দেহে। ফ্রেম মানে কাঠামো, বাট এখানে মানব দেহে বোঝাচ্ছেন স্যার। অর্থাৎ কি দাঁড়ালো কথাটা, এভরি মেডিসিন, প্রত্যেক ভেষজ বা ঔষধ এক্সিবিটস মানে প্রদর্শন করে পিকুলিয়ার অ্যাকশন বিশেষ ক্রিয়া অন দ্য হিউম্যান ফ্রেম মানব দেহে, হুইচ আর নট প্রডিউসড। তাহলে কোন ক্রিয়াগুলো প্রদর্শন করে, কোন বিশেষ অ্যাকশন বা ক্রিয়া প্রদর্শন করে যেগুলো হুইচ আর নট প্রডিউসড, যেগুলো কিনা উৎপন্ন হয় না বা দেখায় না ইন এক্স্যাক্টলি দ্য সেম ম্যানার। কোন প্রকারে দেখায় না, ইন এক্স্যাক্টলি দ্য সেম ম্যানার, অর্থাৎ একই প্রকারের দেখায় না, একেবারে হুবহু একই প্রকারে দেখায় না, এক্স্যাক্টলি সেম, এক্স্যাক্টলি দ্য সেম মানে হুবহু একই রকম দেখায় না, বাই এনি আদার মেডিসিনাল সাবস্টেন্স। কার মাধ্যমে, বাই এনি আদার, অন্য কোন ঔষধি গুণ সম্পন্ন কোন উপাদানের দ্বারা, অফ এ ডিফারেন্ট কাইন্ড, ভিন্ন ভিন্ন। যে যদি সেটাও একটা মেডিসিনাল, এখানে স্যার বোঝাতে যাচ্ছেন হয়তো অন্য কোনো মেডিসিনাল সাবস্টেন্স, সেটা সেটা মেডিসিনাল সাবস্টেন্স কিন্তু সেটা ভিন্ন। যদি ভিন্ন হয়ে থাকে তাহলে একই প্রকার এই বিশেষ ক্রিয়াটা দেখাবে না। কোথায়, মানব দেহে। আশা করি কথাটা পরিষ্কার। সহজ কথায় বলতে গেলে স্যার এখানে বলছেন কোন একটা মেডিসিন বা কোন একটা সাবস্টেন্স একই রকম, হুবহু একই রকম প্রতিক্রিয়া বা একই রকম ক্রিয়া মানব দেহে দেখাবে না বা প্রদর্শন করবে না, যদি কিনা সেটা ভিন্ন প্রকারের হয়ে থাকে, ভিন্ন প্রকারের মেডিসিনাল সাবস্টেন্স হয়ে থাকে, তাহলে এটা কখনোই দেখাবে না। আমি যে কথাটা সূচনাতেই বলছিলাম সেই কথাটারই কিন্তু একটা অংশ এখানে। আচ্ছা, এখন এই বিষয়টা আমাদেরকে আসলে কি নির্দেশ করছে? আমরা যদি এই অ্যাফোরিজমটাকে এই লাইনের বাহিরে একটু আশেপাশে চিন্তা করি তাহলে কিন্তু কিছু আমরা এখানে আহ এর সাথে রিলেভেন্ট অনেকগুলো টপিক আসতে পারে। যেমন এখানে একটা কথা স্পষ্ট কিন্তু প্রতীয়মান হচ্ছে যে কোন ওষুধ মানে একটা ওষুধের সাথে, লক্ষণের সাথে অন্য কোনো ওষুধের কিন্তু মিল নাই। এটা কিন্তু আমরা বুঝতে পারছি। কেন বুঝতে পারছি? কারণ একটা সাবস্টেন্স, একটা মেডিসিনাল সাবস্টেন্স ভিন্ন কোনো মানে একই রকম আপনার লক্ষণ বা একই রকম ক্রিয়া প্রদর্শন যেহেতু করছে না, তার মানে একটা মেডিসিনের লক্ষণ আর একটা মেডিসিনের লক্ষণের মধ্যে অবশ্যই ভিন্নতা রয়েছে, সেটা কখনো এক হতে পারে না। আচ্ছা, এবং আপনার দেখা যাচ্ছে যে একই একই আপনার যে মেডিসিনাল সাবস্টেন্স, এটা ভিন্ন ভিন্ন সোর্স হলে তখন এটা মানে এটা যখনই ভিন্ন ভিন্ন হবে তখনই এটা আপনার ভিন্নতা প্রদর্শন করবে। সোজা কথায় যদি আমরা এখানে একটা জিনিস মানে তুলনা করি, যেমন ধরুন
আমরা ম্যাথমেটিক্সে যদি আমরা চিন্তা করি যে একটা যে কোনো একটা ডিজিট যদি আমরা মনে করি, সেটা হতে পারে 5, সেটা সেটা হতে পারে 9, বা সেটা হতে পারে 15, আমরা যেটাই বিবেচনা করি না কেন, 5 তো 5ই, এটাকে কিন্তু অন্য কোনো সংখ্যা দিয়ে রিপ্লেস করার কোনো সুযোগ নাই। 5 দিয়ে আরো অনেক সংখ্যা গঠিত হতে পারে ঠিকই, কিন্তু 5 এর যে সাংখ্যিক মান সেটা কিন্তু নির্দিষ্ট। অনুরূপ ভাবে আমাদের এখানেও আপনার প্রত্যেকটা মেডিসিনের ফিল্ড, প্রত্যেকটা মেডিসিনের স্পেয়ার, ক্ষেত্র, এটা কিন্তু সেম, এটা কোনো রকম কোনো ভিন্নতা নাই। সঙ্গত কারণেই আমাদেরকে প্রত্যেকটা মেডিসিনকে উপলব্ধি করতে হবে ওই লেভেল থেকে, যেখানে গিয়ে আমরা বুঝতে পারবো যে আমাদের আপনার মেডিসিন কাছাকাছি আসতে পারে কিন্তু একই হবে না। যদি কিনা 5 তো 5ই হবে, যদি সেটা 5 হয়। আমি কি বোঝাতে পারলাম? অর্থাৎ একই সাংখ্যিক মান, একই রেজাল্ট প্রকাশ করতে পারে, কিন্তু সেটা একই মেডিসিন বা একই উপাদান হতে হবে, ভিন্নতা নয়। এখন বাস্তবে আমরা একটু এটা তো গাণিতিক একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করলাম এই অ্যাফোরিজমের তাৎপর্যটা, কিন্তু এবার আসি আমরা আমাদের চিকিৎসা জীবনে আমাদের আহ, বিভিন্ন মেডিসিনের ক্ষেত্রে আমরা একটু এটা তুলনা করে বোঝার চেষ্টা করি। যেমন আমাদের অনেক মেডিসিন আছে যেগুলোর অনেক লক্ষণ খুব কাছাকাছি তৈরি হয়, আবার যখন আমরা টোটালিটি অফ সিমটম মানে আমাদের কমপ্লিট হয় কোনো পেশেন্টের ক্ষেত্রে, তার যে সমস্ত লক্ষণ সমষ্টি যখন আমরা একত্রিত করি, তখন দেখা যায় যে একত্রিত করার পরে রেপার্টরি করি বা রেপার্টরি নাও করি, কিন্তু আমাদের ভিতর থেকে রেপার্টরি না করলেও আমাদের ভেতর থেকে যে সেন্স, এই সেন্স কিন্তু অনেক ক্ষেত্রেই এমন হয় যে দুইটা মেডিসিন খুব কাছাকাছি চলে আসে। এখন এই দুইটা মেডিসিন কাছাকাছি আসলে আমরা যেন ভুল করে এই সিদ্ধান্ত না নিই না একটা দিয়ে দিই, এটা যেন না করি। আমরা কি করতে হবে, অবশ্যই ওখানে আরো বেশি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর পার্থক্য কোথায় কোথায় আছে, সেই জিনিসটা এই মেডিসিনের পার্থক্য গুলো কোথায় কোথায় আছে এটা যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা ওই পেশেন্টের কাছে প্রশ্ন করে ওই পেশেন্টের কাছ থেকে তথ্য সংগ্রহ করে তখন ওই দুইটা মেডিসিনের পার্থক্যটা সহজেই করতে পারবো, এবং আমরা সঠিক ওষুধেই আপনার প্রবেশ করতে পারবো বা প্রয়োগ করতে পারবো। এই বিষয়টিরই তাৎপর্যটা বোঝানোর চেষ্টা করা হয়েছে আমাদের এখানে। যেমন আমাদের আহ খুব কমন একটা উদাহরণ এখানে দেওয়া হয়, সেটা হচ্ছে যে আর্সেনিক এবং আমাদের অ্যাকোনাইট, এই দুইটা মেডিসিনের অনেকগুলো লক্ষণ আছে যে লক্ষণগুলো খুবই কাছাকাছি থাকে। যেমন কি কি লক্ষণ রয়েছে, এই মেডিসিনে মৃত্যু ভয় আছে, এই মেডিসিনে পিপাসা আছে, এই মেডিসিনে ছটফটানি আছে। এই দুইটা মেডিসিনই কিন্তু এই বিষয়গুলো মানে প্রদর্শন করে। এখন আমাদের কাছে একটা পেশেন্ট আসলেন, যে পেশেন্টের ভেতরে আমরা লক্ষ্য করছি মৃত্যু ভয় আছে, যে পেশেন্ট দুইটা মেডিসিনে কিন্তু মৃত্যু ভয় আছে, এবং তাদের মৃত্যু ভয়ের প্যাটার্নটা কেমন, তারা কিন্তু টাইম উল্লেখ করে বলে দেয় যে আমি এই সময় মারা যাচ্ছি বা আমি মারা যাব। তার আকুতি এমনই থাকে যে উনি নিশ্চিত যে উনি মারা যাবেন। দুইটা পেশেন্টে মানে দুইটা মেডিসিনেরই কিন্তু সেম ধরনের প্যাটার্ন রয়েছে, দুইটা পেশেন্টেরই পিপাসা রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন দুইজনই পানি খাচ্ছে। কিন্তু এই যে আপনার দুইটা পেশেন্টের মধ্যেই আপনার কি আছে, ছটফটানি রয়েছে, কষ্টদায়ক উপসর্গটা খুবই তীব্র রয়েছে। কিন্তু আপনি যদি দক্ষ এবং জ্ঞানী চিকিৎসক হয়ে থাকেন, তাহলে এই দুইটা মেডিসিনের এত কিছু মিল থাকা সত্ত্বেও খুব সহজেই তাদের পার্থক্যটা নির্ণয় করতে পারবেন। সেটা কিভাবে সম্ভব? প্রথমেই আসি, যদি কিনা পেশেন্টটা অ্যাকুইট হয়, আর্সেনিকও অ্যাকুইট হতে পারে, কিন্তু অ্যাকুইট বলতে আমি এটা বোঝাচ্ছি, অ্যাকোনাইটের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা হঠাৎ করেই আক্রমণ করবে। অর্থাৎ আমি আপনি যেমন এখানে ক্লাসে এখন উপস্থিত রয়েছি, কিছুই বুঝতে পারছি না। যে কোনো অসুস্থতারই একটু তো পূর্বাভাস থাকে যে না সে আমার জ্বর আসতেছে, গাটা ম্যাচ ম্যাচ করছে, চোখ পুড়ে যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা অনুভূত হচ্ছে, বিভিন্ন যে শারীরিক সিমটম থাকে যে কোনো অসুস্থতার ক্ষেত্রে,
এখন একটা ক্ষেত্রে দেখা যায় এই বিষয়টি থাকে না, অর্থাৎ হঠাৎ করেই আসে। যখন আপনার কাছে পেশেন্টের মধ্যে আপনি এই লক্ষণগুলো দেখছেন, তখন আপনি আর্সেনিক হবে নাকি অ্যাকোনাইট হবে কিভাবে নির্ণয় করবেন? প্রথমেই আপনি যেটা করতে পারেন, পেশেন্টের কাছে বা তার যে আপনার নার্সিং যিনি করছেন, তার সাথে গার্ডিয়ান যিনি আসছেন, তার কাছ থেকে জানবেন যে এই কষ্টটা তার কতক্ষণ। যদি বলে যে না এই খেলা করছিল, একেবারেই খেলা করতে করতে হঠাৎ সমস্যা। যদি বলে না খাওয়া-দাওয়া করলো, মাত্রই খাওয়া-দাওয়া করলো, খুব ভালোই খাওয়া-দাওয়া করলো, সবাই একসাথে খেলাম। খাওয়া-দাওয়ার পরেই হঠাৎ সমস্যা। এই যে হঠাৎ করে আসলো, আপনি কিন্তু খুব সেপারেট করতে পারলেন। কিন্তু যদি শোনেন যে না পেশেন্টটা আসলে আজ ৩ দিন, ৪ দিন বা ৫ দিন ধরে জ্বরে অসুস্থ রয়েছে। অসুস্থ থাকার পরে এখন এই অবস্থা ধারণ করছে। আপনি কিন্তু পেয়ে গেলেন পার্থক্যটা। ধরে নিলাম আপনি এইখানে পার্থক্য তেমন নির্ণয় করতে পারলেন না। তাহলে কি আরো পার্থক্য রয়েছে? ২ টারই পিপাসার অনেক পার্থক্য রয়েছে। আর্সেনিকের পিপাসা কেমন? অল্প, অল্প পানি পান করে কিছুক্ষণ পর, পর। অ্যাকোনাইট অনেক পানি পান করে। আবার কি রয়েছে? আর্সেনিক গরমে উপশম, অর্থাৎ গরম ঘরে তার ভালো লাগে। কিন্তু অ্যাকোনাইটের গরমে কিন্তু আপনার সে এটাতে তার উপশম না। তো সঙ্গত কারণেই আমাদের এই যে ছোট, ছোট যে পার্থক্যগুলো রয়েছে যদি আপনার এগুলো জানা থাকে তাহলে আপনি এই অ্যাফোরিজমের যথাযথতা অনুভব করবেন। কাছাকাছি আসলেই আমরা যেন কখনো কোনো মেডিসিনকে হুট করেই কোনো পেশেন্টের কাছে প্রয়োগ না করি। তাহলে পুরো কেসটাই কিন্তু ব্লান্ডার হয়ে যাবে। এই ক্ষেত্রে আমাদের সতর্কতাটা খুবই গভীরভাবে মান্যতা দিতে হবে এই অ্যাফোরিজমকে, তাহলে আমাদের এই ভুলটা অন্তত হবে না। এখন আসুন আমরা পরবর্তী অ্যাফোরিজমে যাই। এই অ্যাফোরিজমের ধারাবাহিকতায় ১১৯ নম্বর অ্যাফোরিজম। সেখানে গেলে আমরা আরেকটু বিশদভাবে বুঝতে পারবো এবং জানতে পারবো এই যে পার্থক্যর কথা বলা হচ্ছে যে একটা মেডিসিন ভিন্ন রকম প্রদর্শন করে সেইটারই কারণ এবং কি, কি বিষয়গুলো সেখানে থাকে সেটা স্যার আরো স্পষ্ট করে আরো বিশদভাবে পরবর্তী অ্যাফোরিজমে আমাদেরকে বলেছেন। আচ্ছা এখানে একটা ফুটনোট আছে যেটা হচ্ছে আপনার ফুটনোট 97। অ্যাকচুয়ালি আলব্রেস ভন হেলার উনি আসলে এই বিষয়টি আগেই উপলব্ধি করেছিলেন। সেটাই আসলে এখানে বলা হয়েছে। আমি যতগুলো আপনার অগ্রহণ দেখলাম সেখানে আসলে এখানে যে ভাষাটা দেওয়া হয়েছে এটা আসলে ইংরেজি না, ফলে এটার অনুবাদ আমি করতে পারি নাই। কিন্তু কিছু, কিছু জায়গায় আমি যেটা পেয়েছি তথ্যটা আলব্রেস ভন হেলার যিনি কিনা এই সত্যতাটা যে একটা মেডিসিন মানে ইন্ডিভিজুয়াল সে কিছু লক্ষণ প্রদর্শন করে সেই বিষয়টাই স্যার আসলে এখানে বলেছে। আসুন ১১৯ নম্বর অ্যাফোরিজম। এখানে দেখুন আমি একটা কথা লিখেছি যে ২ টি ভিন্ন ভেষজ একই জাতীয় লক্ষণ প্রকাশ করতে পারে না। অর্থাৎ আমি আগে যে কথাটা বলেছি, অর্থাৎ আগের অ্যাফোরিজমে যে কথাটা উল্লেখ করেছেন স্যার, আসলে আমরা আরেকবার একটু দেখি। স্যার এখানে কি বলছেন? যে which are not produced in exactly the same manner by any other medicinal substance of a different kind. অর্থাৎ ভিন্ন প্রকারের কোন ওষুধ থেকে একই রূপ উৎপন্ন হয় না। তাহলে কি হলো? ভিন্ন প্রকারের ওষুধ থেকে বা সোর্স থেকে একই রূপ লক্ষণ যথাযথ মানে সেইম একই রকম লক্ষণ উৎপাদন হবে না। এই কথাটাকে যদি একটু ঘুরায় বলা হয় তখন কিন্তু এই বিষয়টি আসে যে ২ টা ভিন্ন ভেষজ একই জাতীয় লক্ষণ প্রকাশ করতে পারে না। এবার বলা হচ্ছে একই জাতীয় লক্ষণ প্রকাশ করতে পারে না। আচ্ছা। আসুন আমরা আগে এটা মানে অ্যাফোরিজমটা আমরা পড়ে শেষ করি। তাহলে আমাদের কাছে এই বিষয়টা আরো বেশি ক্লিয়ার হবে। এবং বুঝতেও সুবিধা হবে। যে কথাগুলো পূর্বে আলোচনা করেছি তারই দেখবেন আরেকটা ভিন্ন অংশ বা ভিন্ন একটা সাইড এখানে উল্লেখ করা হয়েছে। স্যার এখানে বলছেন কি as certainly নিশ্চিতভাবে as certainly মানে নিশ্চিতভাবে as every species of plant অর্থাৎ স্পিসিস মানে প্রজাতি। প্রত্যেক প্রজাতি কিসের অফ প্লান্ট উদ্ভিদের ডিফার্স পার্থক্য থাকে ইন ইটস এক্সটার্নাল ফর্ম এটার বাহ্যিক গঠনে। এক্সটার্নাল ফর্ম মানে এক্সটার্নাল মানে বাহ্যিক, ফর্ম মানে গঠন। তাহলে কি বলা হচ্ছে? অ্যাজ সার্টেনলি নিশ্চিতভাবে, অ্যাজ এভরি স্পিসিস প্রত্যেকটা প্রজাতি অফ প্লান্ট উদ্ভিদের প্রত্যেকটা প্রজাতি ডিফার্স ইন ইটস এক্সটার্নাল ফর্ম এটার বাহ্যিক গঠনে ভিন্ন। আরো কিসে? মোড অফ লাইফ অর্থাৎ তাদের জীবন প্রণালীতে, অ্যান্ড গ্রোথ এবং তাদের
যে বিকাশ, সেই বিকাশে ভিন্ন। এছাড়া কোথায় ইন ইট আরো বলছেন স্যার যে ইন ইটস টেস্ট, এটা স্বাদ, এন্ড স্মেল, এটার গন্ধ, ফ্রম কার থেকে, এভরি প্রত্যেক, আদার স্পিসিস অন্যান্য প্রত্যেক প্রজাতি, স্পিসিস এন্ড জেনাস অর্থাৎ প্রজাতি এবং মানে বর্গ এবং গোত্র, এটা থেকে যারা ভিন্ন তাদের প্রত্যেকের সাথে এটা আলাদা অফ প্লান্ট। অর্থাৎ এক মানে একবারে পড়ে এটার আমরা অর্থটা বোঝার চেষ্টা করি তাহলে আর ক্লিয়ার হবে। as certainly as every species of plant differs in its external form, mode of life and growth, অর্থাৎ প্রত্যেকটা প্রজাতির উদ্ভিদ তাদের বাহ্যিক গঠন, তাদের জীবন প্রণালী, তাদের বিকাশ নিশ্চিতভাবে ভিন্ন। ইন ইটস টেস্ট, এটার স্বাদ এন্ড স্মেল, গন্ধও ভিন্ন, ফ্রম এভরি আদার স্পিসিস এন্ড জেনাস অফ প্লান্ট, অর্থাৎ উদ্ভিদের অন্যান্য গোত্র বা আপনার বর্গ বা গোত্রের অন্যান্য সকলের থেকেই প্রত্যেকে এটা আলাদা। as certainly as every mineral, একইভাবে এটাও নিশ্চিতভাবে as every mineral, এবার বলছেন মিনারেলের কথা, and salt এবং লবণের কথা, অর্থাৎ উদ্ভিদের কথাটা উনি আগে বললেন যে প্রত্যেকটা উদ্ভিদ তাদের গঠন, জীবন প্রণালী, তাদের বিকাশ, তাদের গন্ধ, তাদের স্বাদ অন্য প্রজাতির উদ্ভিদের থেকে সম্পূর্ণ ভিন্ন। অনুরূপভাবে এভরি মিনারেল, প্রত্যেকটা মিনারেল, এন্ড সল্ট এবং লবণ, ডিফার্স ফ্রম অল আদার্স, একই কথা এখানেও বলছেন স্যার যে একইভাবে মিনারেল এবং লবণগুলো অন্যদের থেকে ভিন্ন। ইন ইটস এক্সটার্নাল, এটার ভিন্ন কোথায়, ইন ইটস এক্সটার্নাল অ্যাজ ওয়েল অ্যাজ ইটস ইন্টারনাল ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টিজ, অর্থাৎ এটা বাহ্যিক ভাবেও যেমন ভিন্ন, অনুরূপ ভাবে এটার যে অভ্যন্তরীণ একটা কেমিক্যালের তো অভ্যন্তরীণ কিছু ক্ষমতা রয়েছে, সেটা কথা বলছে। এটার অভ্যন্তরীণ যে মানে এটার যে গঠন এবং এটার যে রাসায়নিক যে মানে এটার কি প্রপার্টিজ বা ওটার গুণগত মান, রাসায়নিক যে গুণগুলো রয়েছে সেটা থেকেও এটা ভিন্ন। ব্র্যাকেটের যে কথাটা স্যার বলছেন, হুইচ অ্যালন শুড হ্যাভ সাফিসড টু প্রিভেন্ট এনি কনফাউন্ডিং, কনফাউন্ডিং শব্দের অর্থ হচ্ছে মিশ্রিত হওয়া বা আপনার ভ্রান্তি তৈরি হওয়া, অফ ওয়ান উইথ অ্যানাদার, অর্থাৎ এখানে বলছেন যে আপনার প্রত্যেকটাই একটা অন্যটা থেকে যে আলাদা, এটার মানে পর্যাপ্ত, মানে একটা একটা উপাদানই আপনার অন্যগুলো থেকে পার্থক্য করতে আপনার পর্যাপ্ত, এখানে আপনার একটির সাথে অন্যটির ভ্রম হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, সো সার্টেনলি ডু দে অল ডিফার এন্ড ডাইভার্স অ্যামং দেমসেলভ ইন দেয়ার প্যাথোজেনেটিক। দেখুন এখানে স্যার চমৎকার একটা কথা বলছেন, সো সুতরাং সার্টেনলি নিশ্চিতভাবে, ডু দে অল ডিফার, তারা প্রত্যেকেই পার্থক্য মানে তাদের পার্থক্য থাকে বা বিদ্যমান রয়েছে, ডিফার এন্ড ডাইভার্স অ্যামং দেমসেলভ তাদের মধ্যে, ইন দেয়ার প্যাথোজেনেটিক। প্যাথোজেনেটিক মানে কি, আপনার হচ্ছে আপনার রোগ লক্ষণ যে উৎপাদন করার যে ক্ষমতা সেটাকে বলছে প্যাথোজেনেটিক। কনসিকুয়েন্টলি, যেহেতু তাদের প্রত্যেকেরই রোগ উৎপাদন করার ক্ষমতা ভিন্ন, কনসিকুয়েন্টলি এর ফলস্বরূপ কি পাই আমরা, অলসো, কনসিকুয়েন্টলি মানে ফলস্বরূপ বা এর ফলাফল, এটাই বোঝানো হয়, ফলস্বরূপ বা ফলাফল বা এই ধারাবাহিকতায়, এই ধারাবাহিকতায় আমরা কি বলতে পারি, অলসো ইন আদার থেরাপিউটিক ইফেক্টস। একটা হচ্ছে কি যে ওই রোগ উৎপাদন ক্ষমতায় যেহেতু তাদের পার্থক্য, তাহলে তাদের থেরাপিউটিক যে ইফেক্ট অর্থাৎ রেমেডি হিসেবে যে ইফেক্ট, আরোগ্যদায়ী যে ক্ষমতা, সেক্ষেত্রেও তাদের ভিন্নতা থাকবে। Each of these substances produced alternation in the health of human being in a peculiar different. আচ্ছা, এখানে যেটা বলা হচ্ছে এদের প্রত্যেকগুলোই, ইচ অফ দিস, এদের এই যে এতগুলো আমরা যে মিনারেল বলি, উদ্ভিদ বলি, যা যা আমাদের উপাদান রয়েছে আমাদের ভেষজের তালিকায়, মিনারেলও আছে, উদ্ভিদও আছে, এতগুলো যেগুলো বলা হলো, এর প্রত্যেকটা উপাদান প্রডিউস উৎপাদন আপনার উৎপন্ন করে কি, অল্টারনেশন পরিবর্তন, কিসে, ইন দা হেলথ অফ হিউম্যান বিং, মানুষের দেহের আপনার পরিবর্তন তৈরি করে, ইন এ পিকুলিয়ার ডিফারেন্ট, ভিন্ন ভিন্ন ভাবে এবং আপনার স্বতন্ত্র ভাবে, পিকুলিয়ার মানে বিশেষ বা স্বতন্ত্র ভাবে, yet determinate manner, so as to preclude the possibilities of confounding one with another.
আসলে ব্র্যাকেটের যে কথাটা বলা হচ্ছে এখানে ঠিক ওই কথাটাই আবার স্যার বলছেন যে এইটা প্রত্যেকটা মানব দেহে ভিন্ন ভিন্ন এবং স্বতন্ত্র বৈশিষ্ট্য তৈরি করার মাধ্যমে একটা অন্যটার সাথে যেন বিভ্রান্তি তৈরি না হয় তার জন্য কিন্তু ওটা ওই আপনার সেই রকম ভাবেই তারা লক্ষণ প্রদর্শন করে। এখন এই কথাটির কিন্তু মূল যে কথা সেটা কিন্তু আমি অলরেডি আলোচনা করেছি। আর এখানে এসে স্যার আরো খুব মানে স্পেসিফিক ব্যাখ্যা করে উনি স্যার এখানে আমাদের কাছে জানান দিচ্ছেন বা আমাদেরকে পরিষ্কারভাবে বলছেন যে আমরা যেন এই যে আলোচনাটা হচ্ছে আলোচনাটা বুঝতে সমর্থ হই। সেটা কি? আমরা আগের অ্যাফোরিজমে দেখলাম যে আপনার প্রত্যেকটা মেডিসিন ভিন্ন ভিন্ন লক্ষণ প্রদর্শন করে। এখন স্যার এখানে এসে বলছেন এই যে ভেষজ তারা মানে আমাদের যে ভেষজ গুলো বলা হচ্ছে বা আমাদের যে মেডিসিন গুলো বলা হচ্ছে তার সোর্সটা কি? হয় সেটা উদ্ভিদ, না হলে মিনারেল, না হলে কোনো সল্ট, না হলে কোনো খনিজ, এইগুলাই তো আমাদের উপাদান। এখন প্রত্যেকটা যেহেতু এই প্রত্যেকটা সোর্স প্রত্যেকটা যদি উদ্ভিদ হয় তাহলে একটা উদ্ভিদ আরেকটা থেকে কি ডিফারেন্ট। পালসেটিলা এক ধরনের উদ্ভিদ, আবার বেলাডোনা আরেক ধরনের উদ্ভিদ। অ্যাকোনাইট সেটা দেখতে আরেক রকম। অর্থাৎ এই যে উদ্ভিদগুলো ভিন্ন, কিভাবে ভিন্ন সেটাও স্যার বলছেন যে তাদের বাহ্যিক গঠন, তাদের জীবন প্রণালী মানে কি একটা একটা উদ্ভিদের জীবন প্রণালী তো এক এক রকম। তাহলে এদের জীবন প্রণালী, তাদের বেড়ে ওঠা এবং তাদের যে আলাদা আলাদা স্বাদ থাকবে, প্রত্যেকটা উদ্ভিদের ভিন্ন ভিন্ন স্বাদ আছে, তাদের গন্ধ আছে, এইগুলোই যেহেতু তাদের আলাদা ফলে সেটা মানবদেহে ভিন্ন ভিন্ন লক্ষণ প্রদর্শন করবে। ফলে একটার সাথে একটা বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই এবং আপনার এখানে নিশ্চিতভাবে আপনি যতক্ষণ না নিশ্চিত হচ্ছেন এটা এই মেডিসিনে ততক্ষণ পর্যন্ত যেন আপনার এই সঠিক মেডিসিন প্রয়োগ না করেন তার জন্যই কিন্তু এইগুলো কথাবার্তা গুলো বলা। এখন এইটা কি শুধু উদ্ভিদের ক্ষেত্রে? সেটাও না। স্যার এখানে আরো স্পষ্ট করে বলে গেছেন যেটা মিনারেল বা সল্টের ক্ষেত্রেও একই ধরনের ঘটনা বা একই ধরনের শর্ত আমাদের মেনে কিন্তু চিকিৎসা করতে হবে। আমি আশা করি ১১৯ নম্বর অ্যাফোরিজমের মূল যে বক্তব্য সেটা আপনার কাছে মোটামুটি আমার মানে আপনাদের সকলের কাছে বিষয়গুলো ক্লিয়ার। অ্যাকচুয়ালি এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে একটা মেডিসিন আরেকটা মেডিসিন থেকে কতটা স্বতন্ত্র, কতটা পৃথক এই বিষয়টাই কিন্তু স্যার আসলে এখানে তুলে ধরেছেন। এই জন্য স্যার তাদের জন্ম থেকে তাদের বেড়ে ওঠা বা তাদের অন্যান্য যে আনুষঙ্গিক বৈশিষ্ট্যগুলো সেগুলো এখানে আনার স্যার চেষ্টা করেছেন। সঙ্গত কারণেই আমাদের যেন চিকিৎসা করার ক্ষেত্রে কখনো বিভ্রান্তি সৃষ্টি না হয়, আমরা যেন কখনো পাজলড না হয়ে যাই যে আমরা বোধহয় কোনটা দিব বা আমরা এটাই হবে একটা কিছু অনুমান করে দিলাম এরকমটি যেন না হয়। এবং সেই কথাটি এই অ্যাফোরিজমের যে ফুটনোট আছে সেখানে স্যার আরো সুন্দর করে বলেছেন। ফুটনোট নাম্বার 98, এই ফুটনোটটা যদি আমরা একটু পড়ি তাহলে আমরা এখানে দেখব যে এই কথাগুলোকেই স্যার আরো অনেক সুন্দর করে এখানে উপস্থাপন করেছেন। যেটার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে এখানে একটা শব্দ আছে দেখবেন সারোগেট মানে একটার পরিবর্তে আরেকটা, এটা না। এবং স্যার এখানে কিছুটা মজা বলি বা তিরস্কার বলি, তিরস্কারের ছলে হলেও স্যার এখানে বলেছেন ওই সমস্ত ফিজিশিয়ান যারা কিনা মনে করে থাকেন যে এই মেডিসিনটার পরিবর্তে এটা বোধহয় কাজ করতে পারে বা এই মেডিসিনটা রিপ্লেস এটা হতে পারে অথবা কাছাকাছি যেহেতু এটা এটা দিলে কাজ হবে, এই ধরনের বিভ্রান্তিমূলক চিন্তা ভাবনা যে সমস্ত ফিজিশিয়ানের মধ্যে বিদ্যমান থাকে ওনাদেরকে একটু তিরস্কার করেই স্যার এখানে বলছেন একটা শিশুর সাথে তুলনা করেছেন। একটা শিশু যেমন তার পক্ষে বিভিন্ন পদার্থ বিভিন্ন কালারের ডিফারেন্স করা সম্ভব না হয়, বিভিন্ন খেলনার মধ্যে পার্থক্য নির্ণয় করতে সে না পারে, ঠিক তাদের সাথে তুলনা করেই স্যার এখানে বলছেন যে এই ধরনের যারা করেন এই ধরনের প্র্যাকটিস যারা করেন যারা মনে করেন এটাই হবে মানে চাপিয়ে নেন নিজের পরে নিজে বা রোগীর পরে চাপিয়ে দেন যে এটাই হবে আপনার ওষুধ সঠিক অনুসন্ধান না করে, তখন তাদেরকে স্যার আসলে এই ফুটনোটের মাধ্যমে সেই বিষয়টা ক্লিয়ার করছেন যে এবং তিরস্কারও করছেন যে সেটা ছোট বাচ্চা যাদের কিনা সেই জ্ঞানটুকু নেই, পার্থক্য নির্ণয় করার জ্ঞানটুকু যখন বাচ্চা থাকে না সেই বয়সের বাচ্চাদের সাথে তুলনা করে বলছেন। এখন আপনি একজন দক্ষ ফিজিশিয়ান হতে গেলে ওই রকম বাচ্চার মতনই থাকবেন নাকি ভিন্ন কিছু হবেন সেটা কিন্তু আপনাকে এই অ্যাফোরিজম থেকে সিদ্ধান্ত নিতে হবে। আর এছাড়া আমরা যখন অ্যাফোরিজম নাম্বার 83, 84, 85 পড়েছি তখন কিন্তু একজন ফিজিশিয়ানের কি কি বৈশিষ্ট্যগুলো থাকা লাগবে, কতটা
সূক্ষ্ম দৃষ্টি সম্পন্ন থাকা লাগবে, তার ইন্দ্রিয় শক্তির কতটা ব্যবহার সেখানে করা লাগবে আমরা কিন্তু আগেই জেনেছি। ফলে সেই জিনিসটার সাথে এই জিনিসটা যদি আমরা মিলাই, তাহলে দেখবেন যে আমাদেরকে কিভাবে, মানে আপনি এটা পারবেন না, এই ফুটনোটে যে জিনিসটা বলা হচ্ছে সেটা আপনার পক্ষে সম্ভব হবে না যদি কিনা আপনি ফুটনোট, আপনার অ্যাফোরিজম 83, 84, 85 যদি আপনি মান্যতা দেন, তাহলে এটা আপনার ভিতরে এস্টাবলিশ হওয়ার সুযোগ থাকবে না এবং আপনি সঠিক পথে চিকিৎসা করতে পারবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তারপরেও যেন আমাদের ভুল না হয় সেজন্য স্যার আসলে এখানে এই অ্যাফোরিজমটার অবতারণা করেছেন। যেজন্য দেখুন, আমি একটু এখানে পড়ি যে এনিওয়ান হু হ্যাজ এ থরো নলেজ, মানে যার এটার উপরে পর্যাপ্ত জ্ঞান আছে, and can appreciate the remarkable difference of effect on the health of man of every single substance from those of every others, অর্থাৎ প্রত্যেকটা একক উপাদানকে অন্যান্য উপাদান থেকে যে চিকিৎসক বা যিনি এটাকে সম্পূর্ণরূপে আলাদা করতে পারেন, এটা প্রভাব কি বলছে, ইফেক্ট অন দা হেলথ অফ ম্যান, মানুষের শরীরে এটার যে প্রভাব সেটাকে যিনি মানে একক এক একটা উপাদানকে একটা থেকে আরেকটাকে আলাদা করতে পারেন, উই readily perceive that among them there can be in a medical point of view no equivalent remedies whatever। দেখুন এখানে কত সুন্দর করে স্যার বলছেন no equivalent remedies, অর্থাৎ একই রকম বা সমান সমান একই প্রকারের হতে পারে না। নো সারোগেট, সারোগেট মানে একটার পরিবর্তে আরেকটা, এইটাই বুঝাচ্ছেন স্যার এখানে, যে এরকম যার ভিতরে মানে থরলি জ্ঞান থাকবে, তার ভিতরে আপনার যথার্থ জ্ঞান থাকবে কোন ওষুধ সম্পর্কে, সেটা কি কি পরিবর্তন আনয়ন করতে পারে, তিনি কখনো এটা করতে পারেন না। অনলি দোজ হু ডু নট নো দ্য পিওর, দেখুন কি কত সুন্দর করে স্যার এখানে আরো স্পেসিফিক বলছেন, অনলি দোজ, শুধুমাত্র তারা, কারা, হু ডু নট নো, জানেন না, দ্য পিওর বিশুদ্ধ পজিটিভ ইফেক্ট, আপনার প্রভাব অফ দ্য ডিফারেন্ট মেডিসিন ক্যান বি সো ফুলিশ, মানে তাদেরকে বলছে ফুলিশ, ফুলিশ মানে কি, মূর্খ, তাদেরকে যারা এগুলোর বিশুদ্ধ এবং আপনার মানে পজিটিভ ইফেক্ট, এখানে আসলে পজিটিভ ইফেক্ট বলতে বোঝানো হচ্ছে যে তার একটা গুণ, মানে ওই সাবস্টেন্সের গুণ যেটা কিনা আপনার যথাযথ বা সংক্ষেপহীন যে গুণগুলা সেটাই বোঝানো হচ্ছে, এইটা যিনি পার্থক্য করতে পারেন না, তাকে স্যার বলছেন ফুলিশ, অর্থাৎ মূর্খ। আশা করি এটা আপনারা মোটামুটি ক্লিয়ার। মূল যে এখানে ফুটনোট ছিল, ফুটনোটের যে মূল বক্তব্যটা সেটা ছিল এইটা। এবং আমি যে বললাম যে স্যার এখানে ছোট বাচ্চাদের সাথে তুলনা করেছেন, সেটা আসলে এই পয়েন্টে যে থাস ডু ইগনোরেন্ট চিলড্রেন কনফাউন্ড, অর্থাৎ বাচ্চারা যেমন আপনার পক্ষে সম্ভব হয় না, হ্যাঁ, শিশুদের পক্ষে, সেটাই স্যার আসলে এখানে মিন করছেন। এখানে আরো একটি অ্যাফোরিজম আপনার ফুটনোট রয়েছে, যে ফুটনোটে আসলে স্যার বলছেন যে আপনার এটা আমরা একটু পড়ি, এটা আমরা পড়লে তাহলে দেখা যাচ্ছে যে আমাদের কাছে আলোচনাটা করতে আরো একটু সুবিধা হবে। স্যার এখানে বলছেন, ইফ দিস ইজ পিওর ট্রুথ অ্যাজ দ্য আনডাউটলি ইজ, দেন নো ফিজিশিয়ান would who would not be regarded as divine of reason and who would not act contrary of uh, uh, dictates of this মানে স্যার এখানে যেটা বলছেন কনসিয়েন্স, মানে ওই ফিজিশিয়ানের কথা স্যার এখানে বলছেন যিনি মানে প্রকৃত অর্থে এই সত্যটা অনুধাবন করেছেন, তার পক্ষে মানে তার ভিতরে যে যে ফিজিশিয়ানের মধ্যে সেই বিবেকটা রয়েছে, কোন বিবেকবান ফিজিশিয়ান কোনোভাবেই এই ধরনের আপনার ওষুধ প্রয়োগ করতে পারবে না। কোনটা, যেটা, যে ওষুধ, এখানে স্যার আরো একটা গুরুত্বপূর্ণ পয়েন্টের অবতারণা করেছেন যে আমাদের এই যে মেডিসিন আমরা যেগুলো বলছি, যেটা গুণাগুণ সম্পর্কে এতক্ষণ আলোচনা করছি, এটা আমরা কোথায় পাবো, সেটাই এখানে স্যার এই অ্যাফোরিজমে স্পষ্ট করেছেন। কিভাবে, এখানে স্যার বলেছেন যে অবশ্যই কোন ফিজিশিয়ান, কোন বিবেকবান ফিজিশিয়ান সেটা করতে পারবে না। কি করতে পারবে না, যেখানে আপনার ওই ওষুধগুলো, উনি যে মেডিসিন প্রয়োগ করছেন, সেই প্রয়োগকৃত মেডিসিনটি সুস্থ দেহে কি পরিবর্তন আনয়ন করতে পেরেছেন, সেই বিষয়টা না জেনে কখন এটা উনি করতে পারবেন না। অর্থাৎ এই ফুটনোট দিয়ে আরেকটা মেসেজ আমাদেরকে স্যার দিচ্ছেন, সেটা হচ্ছে আমরা যে মেডিসিন গুলো প্রয়োগ করে থাকি, এটা প্রুভিং এর ক্ষেত্রে আমাদের কোথায় প্রুভ করতে হবে সেই ক্ষেত্রটা কিন্তু স্যার এখানে খুবই
স্ট্রংলি এস্টাবলিশ করে গেছেন, যেন আমরা কখনো বিভ্রান্ত না হই। সেটা কি? এটা অবশ্যই সুস্থ মানব দেহে এটাকে কিন্তু প্রুভ করতে হবে। প্রত্যেকটা মেডিসিন, প্রত্যেকটা মেডিসিনাল সাবস্টেন্স বা ভেষজ যাই বলি না কেন, সেটা প্রুভের একটাই মাত্র ক্ষেত্র, সেটা হচ্ছে মানব দেহ। কোন মানব দেহ? সুস্থ, সম্পূর্ণরূপে সুস্থ, শারীরিক এবং মানসিকভাবে সুস্থ, এমন মানব দেহেই এটা প্রয়োগ করতে হবে। কেন করতে হবে? কারণ আমরা জানি প্রত্যেকটা ভেষজের স্বতন্ত্রতামূলক বৈশিষ্ট্য রয়েছে, যেটা কিনা ওই বৈশিষ্ট্যের গুণাবলীর কারণে একটা সুস্থ দেহে যখন প্রয়োগ করা হয় তার সেই বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হয়। এখন যদি এটা কেন সুস্থ দেহ হতে হবে? একটা সুস্থ দেহ যখন থাকবে তখন আমরা আসলে সুস্থ দেহ মানে কি? ভাইটাল ফোর্সের আপনার মানে নিরবিচ্ছিন্ন যে ক্ষেত্রটা, ভারসাম্য যেখানে আপনার রক্ষিত হচ্ছে যে মানব দেহে ভাইটাল ফোর্সে, যেখানে খুব ছন্দময় ভাবে ভাইটাল ফোর্স কাজ করতে পারছে, সেই রকম মানব দেহে যখন প্রয়োগ হবে, আমাদের মূল উদ্দেশ্য কি থাকে? এইটা যখন প্রয়োগ করা হবে সেখানে কিছু অসুস্থতার লক্ষণ দেখা যাবে, তথা ওই যে শৃঙ্খলা যুক্ত যে ভাইটাল ফোর্স তার কিছু বিশৃঙ্খলা হবে, অর্থাৎ তার যে ছন্দ, সেই ছন্দ পতন ওখানে শুরু হবে। কি ছন্দ পতন হলো সেটাকেই আমাদের মূল প্রতিপাদ্য বিষয়, আমাদেরকে জানতে হবে। যদি আমরা সেটা ফাইন্ড আউট করতে পারি, যদি আমরা সেটা নিতে পারি, তাহলেই না আমরা ওই ভেষজের গুণাগুণ সম্পর্কে জানবো। আমরা যে এতক্ষণ ধরে আলোচনা করলাম যে প্রত্যেকটা ভেষজ একটা থেকে আর একটা ভিন্ন, এই ভিন্নতাটা বুঝবো কিভাবে? বুঝবো তো ওইভাবেই যে এই ভেষজগুলো কি কি লক্ষণ প্রডিউস করে। এখন আমি যদি প্রডিউস করার লক্ষণগুলো নিতে চাই, সেটা কোথায় হতে হবে? সুস্থ দেহে। কেন সুস্থ দেহে হতে হবে? কারণ ওই সুস্থ দেহের ভাইটাল ফোর্স ছন্দময় অবস্থায় আছে, শৃঙ্খলা অবস্থায় আছে। আমাদের মূল লক্ষ্য থাকবে কি কি বিশৃঙ্খলা বা কি কি ছন্দসে পতন ঘটাতে পারলো সেই বিষয়গুলো নিয়ে। এখন আগে থেকেই অসুস্থ যদি কোনো পেশেন্ট, যদি কোনো রোগীর পরে আমরা ভেষজ পরীক্ষা করতে যাই, তাহলে ঘটনাটা কি ঘটবে? সেখানে আগে থেকেই তো তার ভাইটাল ফোর্স এফেক্টেড, সেখানে বিশৃঙ্খলা তৈরি হয়ে আছে। তাহলে আপনি এখন কোন ভেষজ পরীক্ষা করলে ওই ভেষজের প্রভাবে যে পরিবর্তনগুলো হবে, সেটা কি তার ভারসাম্য রক্ষা মানে নষ্ট হওয়া বা বিশৃঙ্খলা প্রদর্শনকারী অরিজিনাল যে প্রকৃত যে চেহারা, সেটা কি পাওয়া যাবে? পাওয়া যাবে না। কেন যাবে না? কারণ আগে থেকেই ভাইটাল ফোর্সের বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে আছে ওই মানব দেহে তথা অসুস্থ দেহে। যদি আপনি এটা প্রয়োগ করতে যান, তাহলে অতীতের বা যেটা চলমান যে কষ্ট বা বিশৃঙ্খলা, তার সাথে আপনার প্রয়োগকৃত বা প্রুভিংকৃত যে সাবস্টেন্স, তার যে বিশৃঙ্খলা অ্যামালগেটেড হয়ে যাবে, মিশ্রিত হয়ে যাবে। তখন আপনি পার্থক্য করতে পারবেন না। আপনি যাকে প্রুভ করতে চাচ্ছেন সে কি কি বিশৃঙ্খলা তৈরি করতে পারে, সেই বিষয়টা সম্পর্কে আপনি স্পষ্ট ধারণা পাবেন না। এজন্যই স্যার আসলে এই ফুটনোটটিতে এই বিষয়টি আমাদেরকে ক্লিয়ার করছেন। এটা আপনারা একটু নিজেরা পড়ে নিয়েন। মূল যে কথাটা সেটা আমি আপনাকে মানে এই এই আলোচনার মধ্যে আমি সেই বিষয়টা এনেছি এই ফুটনোটে, সেটা আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি কোনো মানে আপনার যদি কোনো ফিজিশিয়ান এই প্রসিডিওর, এই সতর্কতা মেইনটেইন না করে ট্রিটমেন্ট করার চেষ্টা করেন, আসলে স্যার তাদেরকে বলছেন সেন্সলেস অপারেশনস, অর্থাৎ তাদেরকে মানে মানে পাগলামি বলছেন। সেন্স মানে কি? মানে স্বাভাবিক যে জ্ঞান বুদ্ধি সেটা লেস যাদের থাকবে তারাই এই জিনিসটা করবে। ফলে আপনি নিজেকে সেন্সলেস করবেন, নাকি আপনি সেই চাইল্ডিশ করবেন, নাকি আসলেই আপনি একজন দক্ষ বিজ্ঞ ডাক্তারের পরিচয় দিবেন, সেইটা আসলে আপনারই সিদ্ধান্ত। অর্থাৎ আমরা অবশ্যই যখন কোনো ভেষজ প্রুভিং করব সেটা সুস্থ দেহেই প্রয়োগ করব, এবং সেখান থেকে কি কি লক্ষণ পাওয়া গেল, একটা ভেষজ থেকে আরেকটা ভেষজের পার্থক্যগুলো কি কি, সেই বিষয়গুলোও আমরা খুব সূক্ষ্মতে সূক্ষ্মভাবে নেওয়ার চেষ্টা করব। তাহলেই আমরা আমাদের প্র্যাকটিস জীবনে এটা প্রয়োগ করে আমরা সফল হতে পারবো। আচ্ছা, এবার আসি অ্যাফোরিজম নাম্বার 120, 120 নম্বর অ্যাফোরিজম। এই যে কথাগুলো এতক্ষণ বললাম, সেই কথারই আর একটা অংশ এখানে এসেছে। সেটা হচ্ছে আমি এখানে বলেছি যে ভেষজের অভ্রান্ত গুণাগুণ নির্ণয় করতে সুস্থ দেহে এটা পরীক্ষা প্রয়োজন। এই কথাটা তো এতক্ষণ বললাম। আবার এখানে অ্যাফোরিজমে কেন আসছে আমরা একটু অ্যাফোরিজমটা পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো এবং আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। দেয়ারফর মেডিসিনস মানে সুতরাং ওষুধ সমূহ
অন হুইচ যার উপরে ডিপেন্ড নির্ভর করে ম্যানস লাইফ অ্যান্ড ডেথ মানুষের জীবন এবং মৃত্যু, ডিজিজ অ্যান্ড হেলথ রোগ এবং স্বাস্থ্য, মাস্ট বি থরলি অ্যান্ড মোস্ট কেয়ারফুলি ডিস্টিংগুইশড ফ্রম ওয়ান অ্যানাদার। একটা থেকে আরেকজনের যে আপনার পার্থক্য সেটা খুব স্পষ্ট ভাবে আপনার এখানে নিতে হবে। অ্যাকচুয়ালি স্যার এই অ্যাফোরিজমটাতে যেটা বলছেন যে ড্রাগ প্রুভিং এর ক্ষেত্রে যে আমাদের ডাক্তারদেরকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে সেই বিষয়টাই আসলে এখানে আসছে। আমরা এটা যখন শেষ করবো আমরা সেই জিনিসটা আশা করি বুঝতে পারবো। তারপরে কি বলছেন, অ্যান্ড ফর দিস পারপোজ এই উদ্দেশ্যে টেস্টেড বাই কেয়ারফুলি পরীক্ষা করা হয় খুবই সতর্কতার সাথে, পিওর এক্সপেরিমেন্ট বিশুদ্ধ পরীক্ষা অন দ্য হেলদি বডি সুস্থ শরীরে, ফর দ্য পারপোজ অফ অ্যাসার্টাইন মানে কি উদ্দেশ্যে, নিশ্চিতভাবে দেয়ার পাওয়ার তাদের ক্ষমতা বা শক্তি, অ্যান্ড রিয়েল ইফেক্ট প্রকৃত প্রভাব, ইন অর্ডার টু অবটেইন অ্যান্ড অ্যাকুরেট নলেজ অফ দেম তাদের সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনের জন্য এটা সুস্থ দেহেই প্রয়োগ করতে হবে, অ্যান্ড টু ইনেবল আস টু অ্যাভয়েড এনি মিস্টেক মানে আমাদেরকে অবশ্যই সব ধরনের মানে আমাদের এটা এটা কেন করতে হবে যে কোনো ধরনের ভুল আমরা যেন অ্যাভয়েড করতে পারি বা উপেক্ষা করতে পারি ইন দিয়ার ইমপ্লয়মেন্ট তাদের ইন ডিজিজ রোগের ক্ষেত্রে তাদের প্রয়োগের সময় যেন কোনো ধরনের ভুল আমাদের না হয় সেই বিষয়টি ভুল হওয়ার বিষয়টিকে যেন আমরা উপেক্ষা করতে পারি, আমরা যেন ওটাকে পরিহার করতে পারি তার জন্য এটা প্রয়োজন। ফর ইট ইজ অনলি বাই কারেক্ট সিলেকশন অফ দেম অর্থাৎ তাদের সঠিক আপনার নির্বাচনের মাধ্যমে এটা যেন আমরা করতে পারি। দ্যাট দ্য গ্রেটেস্ট অফ আর্লি ব্লেসিং ওই আর্থলি ব্লেসিং অর্থাৎ আপনার পার্থিব যে সুখ এটার মাধ্যমে কি হচ্ছে পার্থিব অর্থাৎ আপনি সুস্থ যদি থাকেন তাহলে তো আপনি পার্থিব সুখটা অনুভব করবেন। দ্য হেলথ অফ দ্য বডি অ্যান্ড অফ মাইন্ড অর্থাৎ আপনার হেলথ স্বাস্থ্য কিসের, অফ বডি দেহের স্বাস্থ্য এবং মনের স্বাস্থ্য এইটা রক্ষণাবেক্ষণ বা রক্ষণ করতে গেলে এটার সঠিক নির্বাচনটা দরকার যার মাধ্যমে আপনি পার্থিব সুখ অনুভব করবেন, ক্যান বি র্যাপিডলি এন্ড পার্মানেন্টলি রিস্টোর যার মাধ্যমে আপনার মানে দ্রুত এবং স্থায়ীভাবে আপনার এটা পুনরুদ্ধার হবে। অর্থাৎ স্যার এখানে বলছেন যে এখানে দুইটা বার্তা দিচ্ছেন, একটা হচ্ছে কি যে অবশ্যই ওষুধগুলা কি করতে হবে সুস্থ মানবদেহে প্রয়োগ করতে হবে বিশুদ্ধ পরীক্ষার মাধ্যমে এবং সেটাকে আপনার অত্যন্ত সতর্কতার সাথে পরীক্ষার জন্য কেন যে তাদের পাওয়ার অর্থাৎ ওই সাবস্টেন্সের কি শক্তি আছে এবং তার বাস্তবিক অর্থে তার কি প্রভাব রয়েছে সেই বিষয়টা সম্পর্কে জানার জন্য, পাশাপাশি কি যেন আমাদের কোন রকম ভুল না হয় কিসের জন্য যে শারীরিক এবং মানসিক যে স্বাস্থ্য যেটাকে আমরা দ্রুত এবং পার্মানেন্টলি স্থায়ীভাবে আরোগ্য করতে চাচ্ছি সেই ক্ষেত্রে আমাদের যেন কোনো রকম ভুল না হয়, কি ভুল না হয় সঠিক ওষুধ নির্বাচনের ক্ষেত্রে তার জন্য এই বিষয়টি আসলে জানা প্রয়োজন। এখানে আসলে কয়েকটি বিষয় আরো যদিও আমাদের আমরা জানি যে আগে আমি এটা বলেছি আমাদের স্যারের অ্যাফোরিজম গুলোর মধ্যে কিন্তু অনেক আপনার সম্পূরক অনেক আলোচনা থাকে যে বিষয়গুলো আসলে আমাদের সরাসরি না থাকলেও কিন্তু বুঝতে হবে। দেখুন এইটার মাধ্যমে আমরা কিন্তু একটা জিনিস বুঝতে পারছি সেটা কি ড্রাগ প্রুভিংটাও কিন্তু আমাদের এই আলোচনার মধ্যে চলে আসছে। ড্রাগ প্রুভিং অর্থাৎ ড্রাগ প্রুভিংটা কি সেটা হচ্ছে আপনার কোন ভেষজের বা কোন উপাদানের কি কি গুণাবলী রয়েছে সেই বিষয়টা জানার যে পদ্ধতি বা জানাটাকেই বলা হচ্ছে ড্রাগ প্রুভিং। সেটাও কিন্তু আমাদের এখানে এই আলোচনার মধ্যেই কিন্তু আছে, হয়তো ড্রাগ প্রুভিং শব্দটা এভাবে উল্লেখিত নাই কিন্তু মূল কথাটার ভিতরে মূল আলোচনার প্রতিপাদ্যের ভিতরে এই বিষয়টি কিন্তু সুপ্ত অবস্থায় রয়েছে এবং খুব স্পষ্ট সেটা। আচ্ছা তারপরে কি এবং এই যে বাস্তবিক এদের যে ক্ষমতা এবং এদের যে বাস্তবিক প্রভাব এটা দ্বারা একটা আরেকটার সাথে যে আলাদা করা বা স্বতন্ত্রতা নির্ণয় করা সেইটার ক্ষেত্রেও আমরা কিন্তু এটা আপনার আমরা আমরা এই বিষয়টাও কিন্তু এখানে চলে আসে ড্রাগ প্রুভিং এর ক্ষেত্রে। আর একটা কি চলে আসে যে অবশ্যই যে সুস্থ দেহের পরে আমাদের এই জিনিসটা প্রয়োগ করতে হবে সেই বিষয়টিও কিন্তু আমাদের কাছে এই অ্যাফোরিজমের মাধ্যমে ক্লিয়ার হয়ে থাকে। তো অ্যাকচুয়ালি আজকে আমি যেটা বলছিলাম যে
যে 3টা অ্যাফোরিজম আমরা আলোচনা করব সেখানে মূলত একটা জিনিস আমাদের কাছে স্পষ্ট হবে যে আমরা সবসময় বলে থাকি একটা মেডিসিন থেকে আরেকটা মেডিসিনের যে স্বতন্ত্রতা ভিন্নতা পরিলক্ষিত হয় এবং সেইটা যে ফিজিশিয়ান যত তীক্ষ্ণভাবে সূক্ষ্মভাবে নিতে পারে ওনার এই নেওয়ার পরে ওনার সফলতা নির্ভর করে তথা রোগীর আরোগ্য নির্ভর করে। তো সেই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা সব থেকে বেশি দরকার ইন্ডিভিজুয়ালাইজেশন করা। এই ইন্ডিভিজুয়ালাইজেশন কিসের কিসের? একটা হচ্ছে যে প্রথমত হচ্ছে মেডিসিনের, দ্বিতীয়ত হচ্ছে আমরা তখন এই মেডিসিনের এই যে মূলত হচ্ছে মেডিসিনের, যদি মেডিসিনের এটা আমরা পেয়ে যাই তাহলে আমরা ওই জিনিসটাই সার্চ করব কোথায়, আমাদের যে পেশেন্ট আসবে পেশেন্টের লক্ষণের মধ্যে আমরা অনুসন্ধান করব এবং সেখানে পেশেন্টের লক্ষণ থেকে একটা চিত্র আমরা দাঁড় করাবো যে কোন মেডিসিনের মধ্যে এই সিমটম গুলো আমরা পেয়েছি প্রুভিং এর সময়। তার মানে আমাদের প্রত্যেকটা মেডিসিনের স্বতন্ত্রতা এইটা আমাদের নির্ণয় করতে হবে। এই জিনিসটাকে আমাদের গুরুত্ব দিতে হবে, মান্যতা দিতে হবে সব থেকে বেশি, যে এই মেডিসিন এটাই, একটা মেডিসিনের সাথে আর একটা মেডিসিন যেন মিশ্রিত না করে ফেলি আমরা, একটা পরিবর্তে যেন আমরা আর একটা ব্যবহার না করে বসি। এই সংশয়টা আমাদেরকে অবশ্যই দূর করতে হবে। আজকে থেকে যেন এই সিদ্ধান্তটা আমরা নেই, যখন কাছাকাছি আমাদের এই ধরনের কোনো পেশেন্ট দেখতে গিয়ে এরকম আমরা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়বো, তখন অবশ্যই আমরা আরো যেন সময় নিয়ে আরো তীক্ষ্ণভাবে আরো গভীরভাবে অনুসন্ধান করে ওই দুইটা মেডিসিনের পার্থক্য কি কি আছে সেটা আমরা যেমন একদিকে যেমন বুঝবো বা আমরা জ্ঞান অর্জন করবো সেইটা, এবং সেইটা দিয়েই আমরা তখন পেশেন্টকে মূল্যায়ন করে পার্থক্য করবো কোন মেডিসিনে যাবে। যেমন আমরা অনেক ক্ষেত্রেই জানি যে কোন কোন মেডিসিনের ভিতরে কি থাকে, অনেক বেশি মানে আপনার পরোপকারী মানসিকতা থাকে। এখন অনেক ক্ষেত্রেই এমনটা হয় যখনই আমরা এই ধরনের কথা শুনি যে ওই কোন একটা পেশেন্ট আসছে, আপনি জানতে পারলেন যে পেশেন্ট অত্যন্ত দয়ালু, তিনি মানে অপরকে উপকার করার জন্য সদা প্রস্তুত, সবসময়ের জন্য ওনার মনের ভিতরে এই তাড়না কাজ করে, বা উনি যদি কখনো কোনো গরিব দুঃখী কখনো অসহায় মানুষ দেখেন তার প্রতি অত্যন্ত সিম্প্যাথেটিক থাকেন। এইরকম পেশেন্ট যখন আপনি পেলেন, আপনার প্রথমেই হয়তো মাথায় আসতে পারে যে এটা বোধহয় কোষ্ঠিকাম হতে পারে, কারণ আমরা জানি কোষ্ঠিকামের পেশেন্টদের মধ্যে পরোপকারী মানসিকতা অত্যন্ত বেশি, অত্যন্ত দয়ালু তারা। কিন্তু শুধু কি কোষ্ঠিকামে এই লক্ষণটি রয়েছে? না, এখানে কিন্তু আমরা যদি ভালোভাবে ম্যাথমেটিক অনুসন্ধান করি এই সেম লক্ষণটা কিন্তু আমরা ফসফরাসের মধ্যেও পাই। সঙ্গত কারণেই ফসফরাস কোনটা কোষ্ঠিকাম কোনটা এটা জন্য আমরা আরো অন্যান্য যে লক্ষণগুলো আছে কোষ্ঠিকামের, যে আরো ভিন্ন ভিন্ন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য কোষ্ঠিকামের রয়েছে সেটা দিয়ে আমরা তাকে আলাদা করব। ফসফরাসের ক্ষেত্রেও তার স্বতন্ত্রতা রয়েছে, তার শারীরিক গঠন, তার অন্যান্য লক্ষণ। ফসফরাস একটা পলিক্রেস্ট মেডিসিন, সঙ্গত কারণে সেটা দিয়ে যেন আমরা ভিন্নতা অর্জন করি। আবার এরকমটি যেন মনে না করি যাই হোক কোষ্ঠিকাম বা ফসফরাস নিশ্চয়ই দুইটার যে কোনো একটা হবে, আমি দুইটাই দিয়ে দিই। খবরদার এই কাজটা যেন কখনো করেন না, কারণ আপনি যখন ফিজিশিয়ান, আপনি যখন চিকিৎসক, তখন যদি আপনি এই কাজটা করেন তাহলে ওই রোগীর আপনি চরম ক্ষতি করে দিলেন। কারণ আমাদের অনেক মেডিসিন আছে যেমন পরিপূরক, সহায়ক, একটার পরে একটা ব্যবহৃত হয়, অনুরূপ ভাবে শত্রুতাও আছে। তাহলে আপনি যেন, আর এই কোষ্ঠিকাম এবং ফসফরাস হচ্ছে এনিমিক্যাল রিলেশন ওদের ভিতরে, অর্থাৎ একটার পরে একটা ব্যবহার হলে সেখানে পেশেন্টের মারাত্মক ক্ষতি হয়। সঙ্গত কারণে কাছাকাছি যখন লক্ষণ চলে এসেছে, হয়তো কোনো কোনো লক্ষণে কোষ্ঠিকাম আগিয়ে, কোনো কোনো লক্ষণে ফসফরাস আগিয়ে, এখন সিদ্ধান্ত নিতে হবে আপনাকে কোন মেডিসিনটা আপনি আগে দিবেন বা কোন মেডিসিনটা আপনাকে এখানে নির্ণয় করতে হবে। এই যে ইন্ডিভিজুয়ালাইজেশন খেলাটা কিন্তু এইখানে, আপনি যখন এটা সুন্দরভাবে করবেন তখনও যদি আপনি কখনো এরকম মনে করেন যে না এই দুইটাই কাছাকাছি, এর কোনো কোনোটা পাচ্ছে এটা কোনো কোনোটা আবার পাচ্ছে না, তাহলে দুইটাই দেখি অল্টার করে, এই কাজটা যদি করেন ওই পেশেন্টের ভয়াবহ ক্ষতি হবে। ইভেন তার হয়তো কোনো, উনি কিন্তু এক্সপায়ারও করতে পারে। সঙ্গত কারণেই এই সমস্ত বিশেষ ক্ষেত্রগুলা আমরা খুবই সতর্কভাবে মেনটেন করব, মান্যতা দিব, যেন চিকিৎসা জীবনে আমাদের দ্বারা এই ধরনের ভুল বা কোনো পেশেন্টের যেন ক্ষতি না হয়। তো যাই হোক, এইটা ছিল আমাদের আজকের অর্গানন থেকে আলোচনা, অ্যাফোরিজম গুলোর ব্যাখ্যা। আশা করি আপনাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার করতে পেরেছি। যদি এরপরেও আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আমাকে এখন প্রশ্ন করতে পারেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এতক্ষণ আমার সাথে আপনারা সময় দিলেন, এতক্ষণ আমার সাথে থাকলেন, এজন্য আপনাদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আপনারা প্রশ্ন করতে পারেন।